হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো ক্লাস 11-এর যে ফার্স্ট ইউনিট আমি চালু করেছিলাম ক্লাসে ভৌত বিশ্ব ও পরিমাপ। তো আজকে আমি দ্বিতীয় লেকচার নিয়ে এসেছি। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আগের ক্লাসে আমরা মাত্রা বিশ্লেষণ পড়ছিলাম, আর সেখান থেকে সমমাত্রিক নীতি পড়ে অনেকগুলো বেশ কিছু অঙ্ক করেছিলাম। তো আজকে আমি সেটাকেই কন্টিনিউ করব, যে আরও আমরা কিছু অঙ্ক করব এবং সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি যেটা পড়েছিলাম সেটা থেকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। ভালো করে নোট বানাবে প্রপারলি। আমি নেক্সট কোশ্চেন নিচ্ছি, সবাই স্ক্রিনে দেখবে। কোনো এক মুহূর্তে একটি বস্তুকণার অবস্থান নিম্নলিখিত সম্পর্ক দ্বারা বিবৃত করা হলো: এস অফ টি ইকুয়াল টু ভি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিভাইড বাই এ, যেখানে এ ভি নট ধ্রুবক রাশি এবং এ গ্রেটার দেন 0। এ এবং ভি নটের মাত্রা নির্ণয় করো। তাহলে কি সমীকরণটা দিয়েছে আমি আগে লিখি। এস অফ টি ইকুয়াল টু ভি নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিভাইড বাই এ। কোশ্চেনে ভালো করে উল্লেখ করে দিয়েছে এ ভি নট হচ্ছে ধ্রুবক রাশি যাদের মাত্রা আমাকে বের করতে হবে। এ হচ্ছে গ্রেটার দেন 0, অর্থাৎ এ হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, বা মানে এ হচ্ছে ধনাত্মক। আর কি বলেছে এখান থেকে? এস অফ টি বলেছে বস্তুকণার অবস্থান। আচ্ছা, এবার এই কোশ্চেনটা থেকে যদি আমি তাকাই ভালো করে, বস্তুর অবস্থান মানে কি বোঝো? একটা বস্তুর যদি অবস্থানের কথা আমি বলি, সেটার মানে কি? নিশ্চয়ই বস্তুর অবস্থান বলতে তার স্মরণকে বোঝাবে। স্মরণকে বোঝাবে কি বোঝাবে না? কোনো একটা বস্তুর যদি আমি বলি অবস্থান কোথায়, তাহলে নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে তার অবস্থান বলতে হবে। আর একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি তুমি কারো অবস্থান বলো তাহলে সেটা স্মরণই হবে। তাহলে সোজা কথায় বুঝতে পারছি যে এটা হচ্ছে তোমার স্মরণ। তাহলে আমি কি জানি? আগের দিন যে মাত্রা বিশ্লেষণ পড়লাম, সমমাত্রিক নীতি, তো সমমাত্রিক নীতি থেকে কি বলবো? এই সমীকরণের এটার যা মাত্রা হবে এই পুরোটারও তাই মাত্রা হবে, কারণ একটা সমীকরণের উভয় দিকে মাত্রা অভিন্ন হতে হবে। স্মরণের মাত্রা কি হয়? বলবে স্যার ক্যাপিটাল এল। এবার এখানে এসো, এই পার্টটা তো তুমি বলবে যে স্যার পুরোটার মাত্রা ক্যাপিটাল এল হবে। একদম ঠিক। এবার আমি ভেতরে যাচ্ছি। যদি ভেতরে গিয়ে দেখি, তো একটা টার্ম আমি উপরে দেখতে পাচ্ছি যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। 1 হচ্ছে একটা মাত্রাহীন রাশি, তাহলে নিশ্চয়ই মাত্রাহীন থেকে মাত্রাহীনকেই বিয়োগ করা হয়েছে। ভালো করে বুঝবে, মাত্রাহীন রাশি থেকে মাত্রাহীন রাশিই বিয়োগ করা সম্ভব। সমমাত্রিক ভৌত রাশির একমাত্র যোগ বিয়োগ করা যায়। তাহলে আমি কি এখানে বলবো যে ই টু দি পাওয়ার মাইনাস এটি এই পুরোটি একটি মাত্রাহীন? ই টু দি পাওয়ার মাইনাস এটি যদি একটি পুরো মাত্রাহীন রাশি হয়, তার মানে নিশ্চয়ই এর ঘাতটাও মাত্রাহীন। একবারে সিম্পলভাবে বুঝবে, মাত্রাহীন যদি পুরোটা হয় তাহলে নিশ্চয়ই এর ভেতরে যে দুটো এই যে ঘাতটা তুমি দেখতে পাচ্ছ, এই ঘাতটাও মাত্রাহীন হবে। ইটা কি অ্যাকচুয়ালি? ই হচ্ছে তোমার একটা ইউলার নাম্বার। ই এর ব্যাপারে যদি একটু বলি, ই হচ্ছে ইউলার নাম্বার যার মানটা 2 থেকে 3-এর মধ্যে থাকে, আর ই এর মান অ্যাপ্রক্সিমেটলি 2.7 ধরে নেওয়া হয়। ঠিক তো ই তার মানে একটা সংখ্যা। আমি যদি বলি যে 2.7, তাহলে একটা সংখ্যা। তাহলে সংখ্যার যদি উপরে ঘাত দিই তাহলে ওভারঅল জিনিসটা তো সংখ্যাই হবে। তার সংখ্যার মাত্রা কত হয়? 1, অর্থাৎ সংখ্যা একটা মাত্রাহীন রাশি হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এই পুরো রাশিটা যদি মাত্রাহীন হয় তাহলে নিশ্চয়ই এর ঘাতটাও একটা মাত্রাহীন। তাহলে এখান থেকে আমি কি বলবো? ডাইমেনশন অফ এ টি এটা 1 হবে। ডাইমেনশন অফ এ টি, এই যে এ আর টি এর গুণফলটা, এটা 1 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ টি সমান 1। আমাকে ডাইমেনশন অফ এ বের করতে বলেছে, তাহলে ডাইমেনশন অফ এ কত হয়ে গেল? 1 বাই ডাইমেনশন অফ টি। টি মানে তো কোশ্চেনে কিছু যদি বলা না থাকে তুমি সময় ধরবে, তাহলে সময় যদি হয়, সময়ের মাত্রা কি হয়? ক্যাপিটাল টি। তাহলে আলটিমেট হয়ে গেল দেখো টি ইনভার্স বা টি টু দি পাওয়ার -1। এর মাত্রা আমি পেয়ে গেলাম। ভালো করে বুঝবে এই পার্টটা।
নেক্সট, এর মাত্রা যদি পেয়ে যাই তাহলে এবার ভি নটের মাত্রা কত? চলো ভি নটের মাত্রা দেখা যাক। এবার এই পার্টটা যদি তুমি একটু মুছে মানে দেখে নাও তাহলে আমি মুছবো। দেখো ভি নটের মাত্রা বের করবো, তাহলে ডাইমেনশন অফ এ কত? টি ইনভার্স। এদিকে দেখো, এবার আমি পাশে লিখে রাখছি, ডাইমেনশন অফ এ কত পেলাম? টি ইনভার্স। ওকে, এবার যদি আমি এদিকে দেখি মেন সমীকরণটাতে, তো মেন সমীকরণের উভয় দিকে তো ডাইমেনশন সেম হয়, তাহলে আমি কি মেন সমীকরণটা থেকে লিখতে পারি যে ডাইমেনশন অফ এস সমান এদিকের ডাইমেনশন অফ ভি নট ডিভাইড বাই ডাইমেনশন অফ এ। আর ডাইমেনশন অফ এটা লিখে লাভ নেই, কারণ এই পুরোটার মাত্রা তো 1 হবে, এটা তো পুরোটা মাত্রাহীন রাশি, তাহলে ডাইমেনশন অফ এই ব্র্যাকেটেরটা আর লিখলাম না, মাত্রাহীন ভৌত রাশির মাত্রা 1 হয়। আচ্ছা, তাহলে ভি নট আর এ এরা দুজন আছে, উপরে দেখো লবে আছে ভি নট আর হরে আছে এ, তাহলে উপরে আর নিচে ডাইমেনশন বসিয়ে দেবো। তাহলে ফাইনালি কি হচ্ছে এখান থেকে, ডাইমেনশন অফ ভি নট কত হয়ে গেল? যদি আমি ডাইমেনশন অফ ভি নট বের করি, ডাইমেনশন অফ এস ইন্টু ডাইমেনশন অফ এ, দুটো তো আমরা অলরেডি জানি, এস এর হচ্ছে এল আর এর এক্ষুনি বের করলাম টি ইনভার্স, তাহলে ডাইমেনশন অফ ভি নট কত হয়ে গেল? এল টি ইনভার্স। সিম্পল অঙ্ক ছিল, ভালো করে দেখবে, দুটো পার্ট আমরা বের করে দিয়েছি। নেক্সট অঙ্ক নেব, পজ করে নোট করবে। নেক্সট অঙ্ক নিচ্ছি, বলেছে পি সমান এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। সমীকরণটিতে এ বাই বি এর মাত্রা কি হবে? এখানে পি সমান চাপ, এক্স সমান দূরত্ব, টি সমান সময়। তাহলে ওরা যে সমীকরণটা দিচ্ছে আমি একটু লিখি, পি সমান এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। কোশ্চেনে ওরা এটাও বলে দিয়েছে যে পি হচ্ছে চাপ, এক্স হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়। আমাকে বের করতে বলেছে এ বাই বি এর মাত্রা কি হবে, অর্থাৎ কোশ্চেনটা কি, ডাইমেনশন অফ এ বাই বি, এটা আমাকে বের করতে হবে। মানে আমি বলতেই পারি যে ডাইমেনশন অফ এ বাই বি যদি বের করতে বলেছে, তার মানে অ্যাকচুয়ালি ওরা কী বের করতে বলেছে, ডাইমেনশন অফ এ ডিভাইড বাই ডাইমেনশন অফ বি। তাহলে এ আর বি এর ডাইমেনশন বের করে তাদেরকে আমি ভাগ করে দেবো, এই অনুপাতটা বের করে নেবো, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে এসে এবার আবার একটা আমি সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণের বাম দিকে আছে প্রেসার অর্থাৎ চাপ, আর ডান দিকে একটা বড় রাশি আছে। তাহলে সোজা কথায় বলতে পারি যে প্রেসারের যত ডাইমেনশন হবে এই পুরোটারও তাই ডাইমেনশন হবে, ঠিক কি ঠিক নয়? এবার প্রশ্ন হচ্ছে চাপের মাত্রা কত হয়। তো তোমরা যদি একটু মনে করতে পারো, আমি আগের দিন চাপের মাত্রা বের করেছিলাম যে চাপ সমান ফোর্স আপন এরিয়া হয়, তাহলে ডাইমেনশন অফ পি কত হতো, আরেকবার বের করে দেখিয়ে দিচ্ছি, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এল স্কোয়ার। তাহলে ফাইনালি কত হয়ে যাচ্ছে এটা, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। যদি এখানটা দেখতে না পাও আমি নিচে লিখছি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে আমি কি বলতে পারি যে বাম দিকের যে মাত্রা সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ডাইমেনশন অফ পি, আর এই ডান দিকের এই পুরোটার মাত্রাও তাহলে কত হতে হবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবার যদি আমি ভেতরে যাই, তাহলে ভেতরে দেখতে পাচ্ছি যে এই পুরো রাশিটার ভেতরে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরে একটা বিয়োগ হয়েছে আর নিচে বি এক্স লেখা আছে। তাহলে উপরের পার্টটা থেকে আমি কি বলতে পারি যে সমমাত্রিক ভৌত রাশির নিশ্চয়ই বিয়োগটা হয়েছে, এইদিকে টি স্কোয়ার আছে তার মানে সময় স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এ যেটা লিখেছো এটাও সময় স্কোয়ার, সময় স্কোয়ার থেকেই সময় স্কোয়ার বিয়োগ করা সম্ভব। তাহলে আমি কি বলতে পারি সমীকরণ থেকে যে ডাইমেনশন অফ এ
এটা নিশ্চয়ই ডাইমেনশন অফ টি স্কোয়ারই হবে। এবার ডাইমেনশন অফ টি স্কোয়ার মানে কত? বলবে স্যার সময় স্কোয়ার। তুমি বলবে স্যার সময় স্কোয়ার। তাহলে দেখো একটা পেয়ে গেলাম যে ডাইমেনশন অফ এ এটা হচ্ছে টি স্কোয়ার। আর এই পুরোটার যদি ডাইমেনশন টি স্কোয়ার হয়, তাহলে এবার যদি আমি সমীকরণটাকে ইউজ করি তাহলে লিখতে পারি, অতএব ডাইমেনশন অফ পি কি লিখতে পারি? বাম পক্ষের ডাইমেনশন ইকুয়াল টু, তুমি বলে স্যার উপরটার ডাইমেনশন অফ এ মাইনাস টি স্কোয়ার, তুমি যেটা পরপর লিখতে চাও লিখে দিতে পারো, ডিভাইড বাই নিচে কি লিখবে? ডাইমেনশন অফ বি ইন্টু ডাইমেনশন অফ এক্স। তাহলে সব কটা মান যদি একটু বসানোর যদি চেষ্টা করি, তাহলে উপরে হচ্ছে ডাইমেনশন অফ এ মাইনাস টি স্কোয়ার, এর যাহা ডাইমেনশন টি স্কোয়ারের তাহাই ডাইমেনশন, তাই দুজনের বিয়োগ হয়েছে, তাহলে উপরে আমি লিখে দেবো শুধু টি স্কোয়ার, ডিভাইড বাই সময় স্কোয়ার থেকে সময় স্কোয়ারকে বিয়োগ করলে সময় স্কোয়ারই ফিরে পাওয়া যায়, তাহলে সময় স্কোয়ারের মাত্রাটা কত এটা লিখবো। আবার টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার করে জিরো লিখে দিও না, ভালো করে বুঝবে এর ফলাফলটা হচ্ছে সময় স্কোয়ার, তাহলে ফলাফলটার ডাইমেনশন কত? টি স্কোয়ার। ওকে, নিচে হচ্ছে ডাইমেনশন অফ বি, ওটাই আমাকে বের করতে হবে, ইন্টু ডাইমেনশন অফ এক্স। এবার কোশ্চেনে দেখবে ভালো করে, এক্সটা তোমাকে দূরত্ব হয়তো বলে দিয়েছে, এক্সটা আমাকে বলেছে দূরত্ব, তাহলে দূরত্ব মানে কি? একটা দৈর্ঘ্যের কত হয় ডাইমেনশন? এল। এখান থেকে ডাইমেনশন অফ বি তাহলে কত হবে? ডাইমেনশন অফ বি এদিকে এসে গেল, আর ডাইমেনশন অফ পি দিয়ে পুরো রাশিটা ভাগ হয়ে গেল, তাহলে কি লিখতে পারি? ডাইমেনশন অফ বি ইকুয়াল টু টি স্কোয়ার ডিভাইড বাই ডাইমেনশন অফ পি দিয়ে ভাগ, ডাইমেনশন অফ পি কত বেরিয়েছিল? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 ইন্টু এল। দেখো ডাইমেনশন অফ পি বের করছি আমি, তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, টি টু দি পাওয়ার -2 উপরে উঠলে টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, -2টা হলে 2 2 4 যোগ হয়ে যাবে, -2টা 2 হয়ে যাবে, এল ইনভার্স আর এল কেটে গেল, তাহলে ফাইনালি পড়ে রইল দেখো এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, এমটা উপরে উঠলে এম ইনভার্স হয়ে যাবে, ঠিক? তাহলে ডাইমেনশন অফ এ বাই বি কত, যেটা আমাদের কোশ্চেন চেয়েছিল, তাহলে ফাইনাল অ্যান্সার লিখবো এবার ডাইমেনশন অফ এ বাই বি এর মাত্রা চেয়েছিল কোশ্চেনে, তাহলে এর মাত্রাকে বি এর মাত্রা দিয়ে ভাগ, এর মাত্রা হচ্ছে টি স্কোয়ার, বি এর মাত্রা এখনই লিখলাম এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, কত হয়ে যাবে এটা? টি টু দি পাওয়ার -4 যদি উপরে ওঠে তাহলে টি টু দি পাওয়ার 6, টি টু দি পাওয়ার এম ইনভার্স ছিল, সরি এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, হ্যাঁ, তাহলে টি টু দি পাওয়ার 4 যদি উপরে ওঠে তাহলে টি টু দি পাওয়ার -4 হবে, তাহলে এমটা হয়ে যাবে এম, আর টি টু দি পাওয়ার 2 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে -2 পড়ে থাকবে, দেখো ক্যালকুলেশন, এম টি টু দি পাওয়ার -2, এম ইনভার্সটা উপরে উঠলে এম হয়ে যাবে, আর টি টু দি পাওয়ার 4টা যদি উপরে ওঠে তাহলে টি টু দি পাওয়ার -4 হবে, 2 থেকে -4 যদি বিয়োগ করি তাহলে -2 পড়ে থাকবে, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, ভালো করে চেক করবে। ওকে, আমি নেক্সট অঙ্ক নেব। নেক্সট অঙ্ক পড়ছি, একটি বস্তুকণার স্থিতিশক্তি ইউ কোনো একটি নির্দিষ্ট মূলবিন্দু থেকে ওই বস্তুকণাটির দূরত্ব এক্সের সাথে এই সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ বস্তুটির যে স্থিতিশক্তি মূলবিন্দু থেকে একটা নির্দিষ্ট সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়। কি সম্পর্ক দিয়েছে অ্যাজ পার কোশ্চেন? ইউ ইকুয়াল টু এ রুট এক্স ডিভাইড বাই এক্স প্লাস বি, লিখছি আমি সম্পর্কটা, ইউ ইকুয়াল টু এ রুট এক্স ডিভাইড বাই এক্স প্লাস বি, এই আমাকে সম্পর্ক দিয়ে দিচ্ছে। এ ও বি হলো ধ্রুবক, এ বি রাশিটির মাত্রা নির্ণয় করো, তাহলে আমাকে কি বের করতে বলেছে সেটা একবার লিখে নিচ্ছি পাশে, যেটা বের করতে বলেছে আমাকে কোশ্চেনে ডাইমেনশন অফ এ বি, তাহলে আমি কি বলতে পারি না
যে ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ বি করবো। সোজা কথায় ডাইমেনশন অফ এ বি মানে কি, ডাইমেনশন অফ এ বের করে নেবো, তার সাথে গুণ করে নেবো ডাইমেনশন অফ বি। আচ্ছা, তাই যদি হয় আগে এ আর বি এর ডাইমেনশন বের করার চেষ্টা করি। কি দেখতে পাচ্ছি, ইউ হচ্ছে তোমার শক্তি, ভালো করে দেখো, আমাকে বলেছে ইউ হচ্ছে একটা স্থিতিশক্তি, তা স্থিতিশক্তি তো শক্তি এক প্রকার। তাহলে শক্তি যদি হয় এইদিকে হবে শক্তির মাত্রা, তাহলে ডান দিকেও পুরোটার মাত্রা কি হতে হবে, শক্তির মাত্রা। আর যদি কালকে লেকচারটা তুমি একটু দেখে থাকো আগের দিনের, কি বলেছিলাম শক্তির মাত্রাটা, যাহা কার্যের মাত্রা তাহাই শক্তির মাত্রা। তাহলে এখানে কত হবে মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এই দিকেও হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো, তাহলে এবার যদি আমি বলি যে ডান দিকের ভেতরে যাই, ডান দিকের পুরোটার মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, যদি ভেতরে যাই তাহলে দেখতে পাচ্ছি এই নিচে বা হরে দুটো রাশির যোগ আছে না। তাহলে আমি কি বলতে পারি না যে দুটো রাশির যোগ যে হয়েছে এরা সমমাত্রিক। এক্স হচ্ছে মূলবিন্দু থেকে তার দূরত্ব। তাহলে মূলবিন্দু থেকে যদি ওরা দূরত্ব বলে দিয়েছে, দূরত্ব সাথে নিশ্চয়ই দূরত্বই যোগ করা যাবে, বেসিক সেন্স। তাহলে দূরত্বের সাথে দূরত্ব যদি যোগ করা যায় তাহলে বলতে পারি না যে দূরত্বের এটার যা মাত্রা হবে বিয়েরও তাই মাত্রা হবে। তাহলে প্রথমেই আমি সমীকরণ থেকে বলতে পারছি যে ডাইমেনশন অফ বি ইকুয়াল টু ডাইমেনশন অফ এক্স হবে। তাহলে ডাইমেনশন অফ এক্স কত, দূরত্ব মানে দৈর্ঘ্য, হয়ে গেল এল। তাহলে ডাইমেনশন অফ বি হচ্ছে এল। ওকে, একটা তো পেয়ে গেলাম গুণ করার জন্য। এবার আমি ডাইমেনশন অফ এ বের করব। এবার পুরো সমীকরণটাতে তুমি ডাইমেনশন অ্যাপ্লাই করো। পুরো সমীকরণটাতে ডাইমেনশন অ্যাপ্লাই করলে কি লিখতে পারি, যে ডাইমেনশন অফ ইউ ইকুয়াল টু ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ রুট এক্স ডিভাইড বাই, তুমি লিখবে ডাইমেনশন অফ এক্স প্লাস বি। হবে কি হবে না, মানগুলো যদি একটু পুট করি, যে ডাইমেনশন অফ ইউ কত, তুমি বলবে ইউ হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, ডাইমেনশন অফ এ ওটাই বের করতে হবে। তাহলে ডাইমেনশন অফ এ কে অ্যাজ ইট ইজ রাখলাম। ডাইমেনশন অফ রুট এক্স কত, এক্সের যদি ডাইমেনশন এল হয় তাহলে ডাইমেনশন অফ রুট এক্স হবে এল টু দি পাওয়ার হাফ। রুট মানে হাফ বোঝায় ঘাতে। আর নিচে কত হবে ডাইমেনশন অফ এক্স প্লাস বি, ডাইমেনশন অফ এক্স প্লাস বি মানে ডাইমেনশন অফ এক্সের যাহা মাত্রা এক্স প্লাস বি এরও তাই মাত্রা। তাহলে এখানে লিখে দেবো শুধু এল। দেখো বুঝতে পারলে কিনা, তো সিম্পল ছিল। এল টু দি পাওয়ার হাফ আর এল, এই এল টু দি পাওয়ার হাফকে যদি নিচে নামায় তাহলে এখানে ঘাত 1, এখানে 1/2, তাহলে 1 থেকে 1/2 বিয়োগ করলে কত হবে, 1/2 হয়ে যাবে। তাহলে আলটিমেট যদি আমি ডাইমেনশন অফ এ লেখার চেষ্টা করি তাহলে ডাইমেনশন অফ এ কত হবে, তুমি বলবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটার সাথে গুণ করতে হবে এই এল টু দি পাওয়ার হাফ যেটা হলো নিচে সেটা এখান থেকে গুণ। তাহলে একেবারে লিখছি আমি এল টু দি পাওয়ার হাফ গুণ। ওকে, এবার যোগ বিয়োগ করবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এখানে এল টু দি পাওয়ার হাফ। তাহলে 2-এর সাথে 1/2 যোগ করলে কত হবে, 5/2, 2 + 1/2 মানে 5/2। তাহলে ফাইনাল হয়ে গেল, দেখো এম এল টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার -2। তাহলে লাস্ট আমাকে বের করতে হবে আবার ডাইমেনশন অফ এ বি। তাহলে এতটা জায়গা আমি রেখেছি, দেখো এই জায়গাটা করবো ডাইমেনশন অফ এ বি, ভালো করে দেখে নাও একবার। ওকে, তাহলে গুণ করি, ডাইমেনশন অফ এ কত, এল, কত গুণ করবো, ডাইমেনশন অফ এ বি। তাহলে ডাইমেনশন অফ বি কত, সরি ডাইমেনশন অফ, প্রথমে আমি এ লিখে নিয়ে তো প্রথমে আমি বি লিখে দিয়েছিলাম, ঠিক আছে চলো আগে এ লিখে নিই। তাহলে ডাইমেনশন অফ এ বের করেছিলাম এম এল টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার -2 ইন্টু ডাইমেনশন অফ বি প্রথমেই বের করে নিয়েছিলাম, এটা হচ্ছে এল। তাহলে ঘাতগুলো যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 5/2 এর সাথে 1 যোগ করবো তাহলে 8/2। দেখো 5/2 এর সাথে যদি 1 যোগ করি, 5 × 5 5 2 7, 7/2, 7/2। তাহলে আলটিমেট কত হয়ে যাচ্ছে এটা, এম এল টু দি পাওয়ার 7/2 টি টু দি পাওয়ার -2।
দেখো ভালো করে বুঝবে, কোথাও যদি ডাউট হয় চেষ্টা করবে বোঝার। আরেকবার বলে দিচ্ছি পুরো কোশ্চেনটা, যে ইউ হচ্ছে স্থিতিশক্তি, ইউ এর সমীকরণ বলা আছে, মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে এক্স। স্থিতিশক্তি মানে শক্তি, শক্তি মানে আমি কার্যের মাত্রা, শক্তির মাত্রা সেম বলবো। কার্যের মাত্রা কত হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে পুরোটার মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই ভেতরে গিয়ে দেখলাম দুজনের যোগ করা আছে, তাহলে নিশ্চয়ই এটার মাত্রা সেম হবে, তাই ডাইমেনশন অফ বি আগেই বের করে নিলাম, ডাইমেনশন অফ এক্স মানে এল। নেক্সট পুরো সমীকরণটার উভয় পক্ষে যদি এবার মাত্রা অ্যাপ্লাই করে দিই, তাহলে ডাইমেনশন অফ ইউ সমান বলতে পারি ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ রুট এক্স। রুট আছে দেখবে ভালো করে, তাহলে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। এক্সের মাত্রা যদি এল হয় তাহলে এটার মাত্রা হয়ে যাবে এল টু দি পাওয়ার হাফ। নিচে ছিল ডাইমেনশন অফ এক্স প্লাস বি, এই দুটোর ফলাফলটা হচ্ছে একটা দূরত্ব, তাহলে দূরত্বের মাত্রা কত হয় এল। এল এর ঘাত 1, তাহলে এই এলটাকে নিচে নামালে 1 থেকে 1-2 বিয়োগ করলে 1-2 হয়, তাহলে ফাইনাল ডাইমেনশন অফ এ কত হবে, এল টু দি পাওয়ার হাফটা গুণ হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এর সাথে এল টু দি পাওয়ার হাফ গুণ হয়ে গেল। এই সমীকরণ ভালো করে দেখো, এবার এল এর ঘাত 2, এখানে 1-2, তাহলে দুটো ঘাত যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 5/2, তাহলে এম এল টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার -2। আমাকে বের করতে বলেছিল ডাইমেনশন অফ এ বি, তাহলে এ বি মানে এ এর ডাইমেনশনটা লিখবো, বি এর ডাইমেনশনটা লিখবো, এই যে বি এর ডাইমেনশন, দুজনকে গুণ করে দেবো। এখানে যখন গুণ করলাম এল টু দি পাওয়ার 5/2 আর এখানে 1 আছে ঘাত, তাহলে 5/2 এর সাথে 1 যোগ করলে কত 7/2, তাহলে আলটিমেট কত হয়ে গেল এম এল টু দি পাওয়ার 7/2 টি টু দি পাওয়ার -2। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আমি নেক্সট অঙ্কতে যাব, পজ করে নোট করবে। নেক্সট একটা এইচএস 2017 অঙ্ক দেখা যাক কি বলেছে। একটি গতিশীল বস্তুকণার ক্ষেত্রে দূরত্ব এস এবং সময়ের মধ্যে সম্পর্কটি হলো এস ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব। এ বি সি ও ডি এর মধ্যে কোনটি ত্বরণের মাত্রাকে নির্দেশ করে। তাহলে সমীকরণ যেটা দিয়েছে একবার লিখে নিই, এস ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব। এ বি সি ডি এই যে চারটে রাশি তুমি দেখছো, এই চারটে রাশির মধ্যে কোনটির মাত্রা ত্বরণের মাত্রার সাথে সমান। এবার ত্বরণের মাত্রা কত হয়, আগের দিন তোমাকে অলরেডি পড়েছি যে ত্বরণের মাত্রা কত হয়, এখানটা লিখছি দেখবে, ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন। চলো এখানে ত্বরণ বলে লিখে রাখি, কারণ এ অলরেডি ইউজ করে নিয়েছে ওরা। তাহলে ডাইমেনশন অফ ত্বরণ কত হয়, এল টি টু দি পাওয়ার -2, আগের দিন করেছি দেখবে। আমাকে দেখতে হবে যে এ বি সি আর ডি এর মধ্যে কার মাত্রাটা এটার সাথে ম্যাচ করলো। এবার সমীকরণে আসি, কি দেখতে পাচ্ছি, বাম দিকে আছে এস মানে সরণ। দেখো কোশ্চেন অলরেডি বলে দিয়েছিল একটি বস্তুকণার ক্ষেত্রে দূরত্ব, আচ্ছা দূরত্ব বলে দিয়েছিল এস। এস যদি একটা দূরত্ব হয় তাহলে দূরত্বর মাত্রা কত হয়, তুমি বলো স্যার দূরত্বর মাত্রা তো এল লিখবো, কারণ দূরত্বটা দৈর্ঘ্য। আর এই ডান দিকে এত বড় যে রাশিটা আছে, তাহলে এত বড় রাশিটারও মাত্রা কত হবে, এলই হবে, সমমাত্রিক নীতি অনুযায়ী। এবার আমি রাশিটার ভেতরে যাচ্ছি, এখানে দেখছি 1 2 3 4টে রাশির যোগ। তার মানে কি, 4টে রাশির যোগ করেছে, তার মানে নিশ্চয়ই এটাও সরণ, এটাও সরণ, এটাও সরণ, এটাও সরণ, বা তুমি যদি দূরত্ব বলো দূরত্ব, তাহলে নিশ্চয়ই এই 4টে দূরত্বকে যোগ করে দূরত্ব পাওয়া গেছে, আর দূরত্ব পাওয়া গেছে বলে এদিকে দূরত্ব হয়েছে বাম পক্ষে। তাহলে আমি কি বলতে পারি না যে এটারও মাত্রা হবে এল, এটারও মাত্রা হবে এল, এটারও মাত্রা হবে এল, আর এটারও মাত্রা হবে এল। তাহলে পরপর লিখছি, ডাইমেনশন অফ এ এটা হয়ে যাবে এল। দেখবে আগের দিন বা আগের ক্লাসে এই ধরনেরই একটা অঙ্ক করেছিলাম। নেক্সট কি লিখতে পারি, ডাইমেনশন অফ বিটি এটাও হয়ে যাবে এল। এখান থেকে ডাইমেনশন অফ বি বের করার চেষ্টা করব,
ডাইমেনশন অফ বি ইন্টু তুমি লিখবে ডাইমেনশন অফ টি ইকুয়াল টু এল। তাহলে ফাইনালি ডাইমেনশন অফ বি কত হয়ে যাবে? এলকে সময়ের মাত্রা দিয়ে ভাগ, তাহলে এল এর নিচে টি হয়ে গেল, তাহলে ফাইনাল হয়ে গেল দেখো এল টি টু দি পাওয়ার -1। ডাইমেনশন অফ সি বের করবো, তাহলে থার্ড পার্টটার জন্য কি লিখতে পারি যে ডাইমেনশন অফ সি টি স্কোয়ার, এটাও হয়ে যাবে এল। অতএব ডাইমেনশন অফ সি ইন্টু ডাইমেনশন অফ টি স্কোয়ার, এটা হয়ে যাবে এল। তাহলে ডাইমেনশন অফ সি কত হবে? কত হয়ে যাচ্ছে এখান থেকে? এলকে টি স্কোয়ারের ডাইমেনশন দিয়ে ভাগ, তার মানে এল বাই ক্যাপিটাল টি স্কোয়ারের করবো, তাহলে ফাইনাল হয়ে গেল দেখো এল টি টু দি পাওয়ার -2। আমাদের তো অ্যান্সার হয়ে গেল। আমাকে বলেছিল যে এ বি সি আর ডি এর মধ্যে কার মাত্রাটি ত্বরণের সাথে ম্যাচ করবে, এটা আমাদের কোশ্চেন ছিল, দেখো ভালো করে। তাহলে কোনটি ত্বরণের মাত্রাকে নির্দেশ করছে? সি এর মাত্রা। দেখো ডাইমেনশন অফ সি এর মাত্রাটা ত্বরণের মাত্রার সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে নির্ণয় উত্তর হয়ে গেল যে সি এর মাত্রাটি ত্বরণের মাত্রার সাথে অভিন্ন, বাস সি এর মাত্রা ত্বরণের মাত্রাকে নির্দেশ করে। ভালো করে অঙ্কটা পজ করে নোট করবে বা দেখবে। আমরা ডি এর মাত্রা আর বের করলাম না, তুমি চাইলে ডি এর মাত্রা বাড়িতে বের করে নেবে, দরকার নেই যদিও। ওকে, এবার আমি নেক্সট কিছু অঙ্ক নেব নিট থেকে। চলো দেখা যাক নিটের কিছু কোশ্চেন। নিটের যদি কোশ্চেন নিই, এটা মুছে দিলাম আগে। তো নিট 2009-এর একটা কোশ্চেন দেখো, নিট 2009। নিট 2009-এর একটা কোশ্চেন কি বলেছে? ইফ দ্য ডাইমেনশনস অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি আর গিভেন বাই m to the power a, l to the power b, t to the power c, then the physical quantity will be। আচ্ছা, চারটে অপশান দিয়েছে। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাকে বলে দিয়েছে বা একটা ভৌত রাশি তোমাকে বলে দিয়েছে। সেই ভৌত রাশিটা কি বলেছে? বলছে সেটা হচ্ছে m to the power a, l to the power b, t to the power c। দিয়ে বলছে এই ভৌত রাশিটার ক্ষেত্রে চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক। অপশান এতে বলছে এই ভৌত রাশিটা ভেলোসিটি হবে যদি a equal to 1, b equal to 0, c equal to -1 হয়। বলছে এই ভৌত রাশিটা ত্বরণ হবে, অ্যাক্সিলারেশন হবে যদি a equal to 1, b equal to 1, c equal to -2 হয়। ফোর্স হবে অর্থাৎ বল হবে যদি a equal to 0, b equal to -1, c equal to -2 হয়। আর ডিতে বলেছে প্রেসার মানে চাপ হবে যদি a equal to 1, b equal to -1, c equal to -2 হয়। তাহলে পরপর বসে বসে দেখি প্রথমটায় কী বলেছে অপশান এতে। চলো অপশান এতে দেখা যাক। যদি a equal to 1, b equal to 0, c equal to -1 বসাই, তাহলে রাশিটা কেমন হয়ে যাবে? m to the power 1, l to the power 0 আর t to the power -1, কারণ c এর মান -1 বসাতে বলেছে। তাহলে ফাইনালি দেখো l to the power 0 মানে তো 1, তাহলে হয়ে গেল m t to the power -1। আর m t to the power -1 কি তোমার বেগের মাত্রা? একদম না, বেগের মাত্রা আগের দিনে আমরা পড়েছি যে l t to the power -1 হয়, তাহলে না, অপশান এ তো ভুল। অপশান বিতে আসছি, অপশান সিও দেখব আর অপশান ডিও দেখব। অপশান বিতে কি বলেছে? এ এর মান 1, বি এর মান 1, সি এর মান -2। তাহলে 1, 1, -2 যদি বসাই, তাহলে 1 বসালাম এম এর ঘাত, এল এর মান মানে এল এর ঘাত যেটা বি তার মান 1 বসালাম, আর টি এর মান -1, টি টু দি পাওয়ার -1 বসালাম। এম এল টি টু দি পাওয়ার -1 এটা কি তোমার ত্বরণের মাত্রা? একদম না, ত্বরণের মাত্রা আমরা তো জানি এল টি টু দি পাওয়ার -2 হয়, তাহলে এটা ত্বরণের মাত্রা কোনোদিন হতে পারে না, এও ভুল। অপশন সিতে এসো, a সমান 0, b সমান -1, c সমান -2, তাহলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার -1, t টু দি পাওয়ার -2 লিখবো। a b c এর মান বলে দিয়েছে ওরা,
তাহলে এটা বলেছি এটা কি ফোর্সের মাত্রা? না, একদম না। ফোর্সের মাত্রাতে তো mL (T⁻²) হয়, এখানে তো পুরোপুরি ভুল, এটাও রং। অপশান ডিতে চেক করব। a সমান 1, b সমান -1, c সমান -2, তাহলে mL(1), T⁻², এটা লিখবো আমরা। দিয়ে ওরা বলেছে এটা কি চাপের মাত্রা? তাহলে চাপের মাত্রা কত হয়? একটু আগে বের করলাম যে প্রেসার ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া। ফোর্স হয় mL(T⁻²) ডিভাইড বাই এরিয়া মানে L²। তাহলে আলটিমেট কত হয়ে যাবে? ডাইমেনশন অফ পি mL(1), T⁻², হ্যাঁ, এটা তো ম্যাচ করে গেল। তাহলে চাপের মাত্রা হচ্ছে mL(T⁻²), তাহলে এক্ষেত্রে ওরা যে লিখেছে অপশান ডি ইজ কারেক্ট। আর এমনিতে তুমি বুঝেই গিয়েছিলে এ বি সি যেহেতু ভুল হয়েছে, তাহলে অপশান ডিটা তো কারেক্ট হওয়ার চান্স আছে এখানে, আনলেস আনটিল যদি কোশ্চেন ভুল না হয় পুরোপুরি। ঠিক, তো এই ধরনের কোশ্চেনে যখনই তুমি দেখবে যে অ্যানালিটিক্যাল কোশ্চেন, এটা তোমাকে অ্যানালাইজ করে করে যেতে হবে অপশান থেকে। কি বললাম? অপশান থেকে তোমাকে যখন দেখবে যে অ্যানালাইজ করতে হচ্ছে, যে এ বি সি এর মান বসিয়ে চেক করব, আবার দ্বিতীয়টা চেক করব, আবার তৃতীয়টা চেক করব, লাস্টে অপশান ডি চেক করব, তাহলে আমার রেকমেন্ডেশন থাকে সবসময় যে আমি উল্টো দিক থেকে চেক করব, অপশান ডি থেকে। কেন? কারণ কোশ্চেন মাঝে মাঝে এমনভাবে ফ্রেম করা হয় যে তোমার অপশান এ বি সি যেন ভুল হয়, তারপর যেন ডিটা ঠিক হয়। মানে তোমার টাইম কনজিউম করে দেওয়ার জন্য বা তোমার টাইমটুকু নষ্ট করে দেওয়ার জন্য তারা ওইভাবে ফ্রেম করে। আমি দেখতেই পাচ্ছি নিট 2009-এর যে কোশ্চেনটা, এটা তো হ্যাঁ তোমার টাইমটাকে নষ্ট করার জন্যই এই কোশ্চেনটা ফ্রেম করেছে, পুরোপুরি বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি পরপর চেক করে করে যেতাম, এই তিনটে অপশান চেক করতে গিয়ে আমার টাইম নষ্ট হতো কিছু হলেও। সেই জন্য সবসময় উল্টো দিক থেকে চেক করে করে যাবে। যখনই দেখবে চেক করার কিছু ব্যাপার আছে, উল্টো দিক থেকে চেক করার চেষ্টা করবে। ঠিক, এটা কোনো থাম্ব রুল নয়, এটা জাস্ট একটা ট্রিক যে তুমি ফলো করলে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। পজ করে নোট করবে, এটা মুছে দিলাম। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য ডাইমেনশনস অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ, দিয়ে চারটে অপশান দিয়েছে। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, অলরেডি তোমরা 9-10-এ পড়েছো। তাহলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের ক্ষেত্রে আমাকে নিউটনের মহাকর্ষ সূত্রটা যদি একটু মনে করার চেষ্টা করি, কি ছিল? যে দুটো ভর, একটা ভর m1 আর একটা ভর m2 যদি r দূরত্বের ব্যবধানে থাকে, তাহলে তাদের মধ্যে পারস্পরিক যে মহাকর্ষ বল, তাহলে সেই মহাকর্ষ বল কত হয়? অ্যাজ পার নিউটনস ল, F ইকুয়াল টু g m1 ইন্টু m2 ডিভাইড বাই r²। দেখো ভালো করে, g m1 ইন্টু m2 ডিভাইড বাই r²। তাহলে এখান থেকে যদি আমি বলি যে g সমান কত, তাহলে এখান থেকে g সমান কত হয়ে গেল? এই জিটাই হচ্ছে তোমার সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে g সমান কত লিখবো? f ইন্টু r² ডিভাইড বাই m1 ইন্টু m2। হবে কি হবে না? তাহলে ডাইমেনশন অফ জি কত? আমাকে তো এটাই কোশ্চেনে চেয়েছে। তাহলে ডাইমেনশন অফ জি মানে কি আমি লিখবো? ডাইমেনশন অফ এফ ইন্টু ডাইমেনশন অফ r²। তাহলে ডাইমেনশন অফ এফ কত? এফ মানে ফোর্স mL(T⁻²), r² মানে আর হচ্ছে দূরত্ব মানে একটা দৈর্ঘ্য, লিখে দেবো L², ডিভাইড বাই নিচে দুটো ভরের গুণ, তার মানে m²। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে ফাইনালি যদি আমি একটু ছোট করি, এটাকে সিম্পলিফাই করলে কত হবে? m এর ঘাত 1, 2 উপরে গেলে m⁻⁻1, m⁻⁻1, l একটা, এখানে দুটো, তাহলে l³ T⁻²। তাহলে এটা আমাদের একটা খুবই ফেমাস কোশ্চেন, পরীক্ষাতে প্রায় দেখা যায়। একবারে ডাইরেক্ট কোশ্চেন আছে যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কি, যে চারটে অপশন থাকে। তাহলে কোন অপশনটা ম্যাচ করছে আমাদের? m ইনভার্স l³ T⁻²। তাহলে দেখো আমাদের অপশন বি ম্যাচ করে গেল। তাহলে অপশন বি কারেক্ট, এই অঙ্কটার জন্য অপশন বি কারেক্ট। নোট করবে, যদি ইনকেস তুমি ভুলেও যাও, তুমি যদি মহাকর্ষীয় সূত্রটা মনে রাখতে পারো একটু, বা নিউটনের মহাকর্ষীয় সূত্রের যে ফর্মুলাটা মনে রাখতে পারো, তাহলে এটা বের করতে বেশিক্ষণ লাগে না। আমি তো কোনো ডাইমেনশন এই ধরনের বড় বড় কখনোই মুখস্থ করার জন্য রেকমেন্ড করবো না। তুমি
চেষ্টা করবে যে সূত্রটুকু মনে রাখার, এটা বের করতে বেশিক্ষণ লাগে না। ওকে, নেক্সট অঙ্কতে যাবো। তাহলে ডাইমেনশন অফ জি কত? এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। নেক্সট, হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদের নিট 2004-এ পড়েছিল। নিট 2004-এ পড়েছিল আগের কোশ্চেনটা যেটা করলাম আমরা। ঠিক আছে, এবার আমি নিচ্ছি নিট 1997 সাল। ঠিক, এবার 1997 সালে তো আর নিট বলা ভুল হবে, তো সেই সময় যে পরীক্ষা হতো মেডিকেলের, সেই অনুযায়ী নিচ্ছি। চলো পরপর দেখা যাক কি আছে না আছে। The force F on a sphere of radius A is moving in a medium with velocity v is given by F equal to 6 pi eta AV. The dimensions of eta are, তাহলে দেখো একটা সমীকরণ বলে দিয়েছে, ফোর্স F equal to 6 pi eta AV বলেছে ডাইমেনশন অফ ইটা কত। কোশ্চেনে অনেক কিছু বলে দিচ্ছে। এফ হচ্ছে ফোর্স, মানে এফ হচ্ছে বল, এ হচ্ছে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, যে গোলকটা তোমার মাধ্যমের মধ্যে ভি বেগে যাচ্ছে, তাহলে ভি হচ্ছে বেগ, এ হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এফ হচ্ছে প্রযুক্ত বল, তাহলে বলেছে ইটার ডাইমেনশন কত হবে। তাহলে এখান থেকে তো করাই যাচ্ছে, পুরো সিম্পল। ডাইমেনশন অফ ইটা কত লিখবো ডাইরেক্ট, ডাইমেনশন অফ ইটা মানে এফকে এভি দিয়ে ভাগ। যদি বুঝতে না পারো তুমি প্রথমে এটা সমান লিখে নাও। চলো, তাহলে এই সমীকরণ থেকে বলো এটা কত হবে। তুমি বলবে এফ ডিভাইড বাই 6 পাই এভি। দেখো হবে কি হবে না। তাহলে আমি যদি বলি ডাইমেনশন অফ এটা কত, এটাই আমাকে কোশ্চেনে চেয়েছে বের করতে, এটাই আমার কোশ্চেনে বের করতে বলেছে, কত হবে। তাহলে উপরে বলবে তুমি ডাইমেনশন অফ এফ, এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্সের হয় এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 6 পাইয়ের ডাইমেনশন কত 1। এটা তো একটা ধ্রুবক রাশি, একটা ধ্রুবক সংখ্যা, তাহলে সংখ্যার তো তোমার ডাইমেনশন 1 হয়, এটা লিখবো না। ডাইমেনশন অফ এ কত, এ মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তাহলে লিখবো এল ইন্টু ডাইমেনশন অফ ভি কত, ভি মানে বেগ, আর বেগের ডাইমেনশন আমরা জানি এল টি টু দি পাওয়ার -1 হয়। তাহলে আলটিমেট যদি ক্যালকুলেশন করি, একটা এল কেটে গেল, পড়ে রইল কত এম, একটা এল যদি উপরে ওঠে তাহলে এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -1। দেখো এই টি টু দি পাওয়ার -1টা উপরে উঠে গেলে -2 থেকে 1 যোগ, -2 এর সাথে 1 যোগ করলে -1 হয়। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। কোন অপশানটা ম্যাচ করছে, এম এল ইনভার্স টি ইনভার্স, অপশান ডি। দেখো অপশান ডি ম্যাচ করে গেল। ভালো করে বুঝবে, ছোট ছোট অঙ্ক। ওকে, নেক্সট কোশ্চেন নেবো আমি, ভালো করে এটা নোট করো, মুছে দিলাম। পড়ছি, an equation is given as p plus a by v square equal to b theta by v, where p is pressure, v is volume and theta equal to absolute temperature. If a and b are constants, then dimensions of a will be, তাহলে সমীকরণটা যা দিয়েছে একটু লিখে নিই আগে। p plus a by v square equal to b into theta by v, b into theta by v। আমাকে জানতে চেয়েছে যে ডাইমেনশন অফ এ কত হবে। কোশ্চেনে সব কিছু বলে দিচ্ছে, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে ভলিউম মানে আয়তন, থিটা হচ্ছে তোমার পরম উষ্ণতা অ্যাবসলিউট টেম্পারেচার বলে দিয়েছে ওরা। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অফ এ যদি বের করতে চাই, একটু ভালো করে তাকাবে। আমি কি শুধু এইটুকু পার্টটার জন্য ইন্টারেস্টেড থাকবো, কারণ এ তো এই পার্টটাতেই আছে। তাহলে এই পার্টটার দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি দুটো রাশির যোগ, অর্থাৎ চাপের সাথে আর একটা রাশি যোগ করেছো, তাহলে আমি বলতে পারি যে চাপের সাথে চাপকেই যোগ করা হয়েছে। তাহলে সোজা কথায় যে এ বাই ভি স্কোয়ারের মাত্রা চাপের মাত্রার সাথে সমান হবে। তাহলে এখান থেকে লিখে দিতে পারবো, এই পার্টটা থেকে আমি লিখে দিতে পারবো কি, যে ডাইমেনশন অফ
এ বাই ভি স্কোয়ার এটা গ্যারেন্টিড ডাইমেনশন অফ পি হবে, তাহলে তো এটা সম্ভব নয়। তাহলে ফাইনালি কত হচ্ছে ডাইমেনশন অফ এ? এখান থেকে কি লিখতে পারি? এটা লিখতে পারি ডাইমেনশন অফ এ ডিভাইড বাই ডাইমেনশন অফ ভি স্কোয়ার সমান হয়ে যাবে ডাইমেনশন অফ পি। ডাইমেনশন অফ পি কত? প্রেসার, একটু এ করলাম, আবার বলছি প্রেসার সমান এফ বাই এ, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কে এল স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু করে নেবে, বারবার আমরা অনেকবার ইউজ করেছি এটা। তাহলে ফাইনালি ডাইমেনশন অফ এ কত হয়ে গেল? ভি স্কোয়ার মানে আয়তন, আয়তনের স্কোয়ার, আয়তনের কত হয়? ডাইমেনশন অফ ভি যদি বলি শুধু, তাহলে আয়তনের মাত্রা তো এল কিউব হয়, ঠিকই ঠিক নয়? তাহলে তুমি কি বলবে যে স্যার ভি স্কোয়ারের মাত্রা হবে এল টু দি পাওয়ার সিক্স, তাহলে কত লিখবে এখানে? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু তো আগে থেকে ছিল, ইন্টু ডাইমেনশন অফ ভি স্কোয়ার যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে কি এল টু দি পাওয়ার সিক্স দিয়ে গুণ হবে? আয়তনের মাত্রা যদি এল কিউব হয় তাহলে আয়তনের স্কোয়ারের মাত্রা বলেছে নিচে, দেখো এই যে এই পার্টটাতে, তাহলে আয়তনের স্কোয়ার মানে এল কিউবের স্কোয়ার করবো এল টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে, আর ওই মানটাই তো গুণ করতে হবে কোনোগুণি, তবেই না ডাইমেনশন অফ এ বেরোবে। তাহলে কত হয়ে গেল ফাইনালি? এল টু দি পাওয়ার ছয় থেকে এক বাদ মানে এল টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে, তাহলে এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু, কোন অপশানটা ম্যাচ করছে আমাদের? এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু, দেখো অপশান এ ম্যাচ করে গেল, অপশান এ। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কত? অপশান এ। ভালো করে দেখবে, যেখানে বুঝবে না বারবার রিপিট করে করে দেখবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। এটা মুছবো। নেক্সট কোশ্চেন বলেছে the time dependence of a physical quantity p is given by p equal to p naught exp minus alpha t square, where alpha is constant and t is time. The constant alpha a b c d চারটে অপশন দিয়েছে। প্রথমে বলেছে ডাইমেনশনলেস মানে মাত্রাহীন, বিতে বলেছে ডাইমেনশন হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু, সিতে বলেছে ওর ডাইমেনশন হবে টি স্কোয়ার, আর ডিতে বলেছে পি এর ডাইমেনশনের সাথে সমান হবে, অর্থাৎ পি এর যা তো মাত্রা আলফারও তাই মাত্রা হবে। তো সোজা কথায় আমাকে আলফার মাত্রাটা বের করতে হবে। এবার তারপর দেখবো যে অপশান কোনটা ম্যাচ করলো। কী সমীকরণ দিচ্ছে? আগে সমীকরণ লেখা যাক। পি ইকুয়াল টু পি নট, পি ইকুয়াল টু পি নট ই এক্স পি মাইনাস আলফা টি স্কোয়ার। এবার ই এক্সপিটা কি? ই এক্সপিটার মানে আগে বুঝে নাও, যে এটার মানে বোঝাচ্ছে পি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। ই এক্সপি মানে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে, এক্সপোনেনশিয়াল মানে ই লিখবো। তাহলে তুমি একটু আগেই ই এর ব্যাপারে জেনেছো যে ই হচ্ছে ইউলার নাম্বার, আর সেই ইউলার নাম্বারের এইভাবে যদি লেখা থাকে ই এক্সপির সাথে ব্র্যাকেটে কিছু, তার মানে ই টু দি পাওয়ার বলেছে, ই এর ঘাতে লিখতে হবে ওইটা। তাহলে পি ইকুয়াল টু পি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। ওকে, আলফার মাত্রা বের করবো। তাহলে আলফার মাত্রা তো হয়েই গেছে, আর কিছু দেখার দরকারই নেই তোমার এখানে। কি বলবো আমি? তুমি বলবে এইটা হচ্ছে তোমার কি রাশি? মাত্রাহীন রাশি। একটু আগে বললাম যে ই টু দি পাওয়ার সামথিং মানে ই এর এই পুরো পার্টটা হচ্ছে মাত্রাহীন, তাহলে নিশ্চয়ই তার ঘাতটাও মাত্রাহীন। কি লিখবো? ডাইমেনশন অফ আলফা টি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হবে। মাত্রাহীন বর্গরাশির মাত্রা ওয়ান হয়, তাহলে আমি বলবো যে ই টু দি পাওয়ার এই যে আলফা টি স্কোয়ার যেটা লেখা আছে মাইনাস, তাহলে আলফা টি স্কোয়ারের যদি মাত্রা নিই সেটা ওয়ান হবে, এটা মাত্রাহীন হবে। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারি যে ডাইমেনশন অফ আলফা ইন্টু ডাইমেনশন অফ টি স্কোয়ার এটা ইকুয়াল টু ওয়ান হবে। মাত্রাহীন বর্গরাশির মাত্রা ওয়ান লিখে এখান থেকে বের করলাম। ডাইমেনশন অফ আলফা কত হয়ে যাবে তাহলে? ডাইমেনশন অফ আলফা ওয়ান বাই ডাইমেনশন অফ টি স্কোয়ার। এবার টি মানে হচ্ছে তোমার সময়, তাহলে লিখবো টি স্কোয়ার। লিখবো কি লিখবো না? তাহলে ফাইনাল আনসার কত হয়ে গেল? টি টু দি পাওয়ার মাইনাস টু। কোন অপশানটা ম্যাচ করছে যে আলফার মাত্রা হলো টি টু দি পাওয়ার মাইনাস টু? অপশান
বি, দেখো অপশন বিতে লেখা আছে হ্যাজ ডাইমেনশন T⁻², অপশন বি কারেক্ট। ভালো করে বুঝবে অঙ্কটা, একটু আগে করেছি দেখবে, ইয়ের ঘাত নিয়ে একটা অঙ্ক করেছিলাম, একই কনসেপ্টে অঙ্কটা হয়ে গেল। ওকে, নেক্সট অঙ্ক দেবো, পজ করে নোট করবে, মুছছি এটাকে আমি। কি বলেছে নেক্সট কোশ্চেন, সবাই দেখবে স্ক্রিনে। Turpentine oil is flowing through a tube of length L and radius R. The pressure difference between the two ends of the tube is P. The viscosity of oil is given by eta equal to P R² minus x² divided by 4VL, where V is the velocity of oil at a distance x from the axis of tube. The dimensions of eta are, তাহলে চলো আগে আমি ফর্মুলাটা লিখবো, ওরা যেটা দিয়েছে, এটা ইকুয়াল টু পি R² minus x² পি R² minus x² ডিভাইড বাই কত বলা আছে 4VL। দেখো ওরা যা যা বলেছে সেভাবে আমি লিখে দিলাম। বলেছে ডাইমেনশন অফ ইটা কত, ইটার মাত্রা জানতে চেয়েছে, তাহলে ইটার মাত্রা মানে কি, এদিকে পুরোটার মাত্রা। এবার ভালো করে দেখো, পরপর যদি আমি মাত্রাগুলো লিখে দিই, অতএব ডাইমেনশন অফ ইটা, তাহলে তুমি কি লিখবে যে ডাইমেনশন অফ প্রেসার, পি মানে প্রেসার ওরা বলে দিয়েছে, ইন্টু ডাইমেনশন অফ R² মাইনাস x², এক্স বলেছে দূরত্ব, তাহলে x² হবে দূরত্ব স্কোয়ার, R² মানে তার মানে তোমার দূরত্ব স্কোয়ার থেকে দূরত্ব স্কোয়ার বিয়োগ করা যায়, তার মানে পুরোটার ফলাফল হবে দূরত্ব স্কোয়ার, তাহলে ডাইমেনশনটা হবে দূরত্ব স্কোয়ারের যত ফলাফল তত হবে। দূরত্ব যদি L হয় তাহলে দূরত্ব স্কোয়ার কত L², তার মানে আমি বলতে পারি যে এখানে ডাইমেনশনটা হবে L²। করছি, পরের লাইনে করবো আমি। নিচে 4-এর মাত্রা তো 1, এটা তো মাত্রাহীন ভৌত রাশি, তাহলে কি পড়ে রইল বাকিগুলো, ডাইমেনশন অফ ভি বেগ ইন্টু ডাইমেনশন অফ এল মানে হচ্ছে তোমার বলে দিয়েছে দেখো লেন্থ অফ টিউব অর্থাৎ দৈর্ঘ্য, সবকটা মান বসাই। চাপের মাত্রা, আবার চাপ চলে এসছে দেখো, প্রেসার F/A, তাহলে mL ইনভার্স T⁻², আর বারবার করছি না, ইন্টু ডাইমেনশন অফ R² বা x² যাই বলে না কেন হয়ে যাবে L², ডিভাইড বাই বেগের মাত্রা কত হয় L T⁻⁻1, আর দৈর্ঘ্যের মাত্রা কত হয় শুধু L। এবার এখানে আমাকে যোগ বিয়োগ করে পুরো রাশিটাকে ছোট করতে হবে, ঘাতগুলোকে যোগ বিয়োগ করবো, তাহলে L আর L² হয়ে গেল, L² কেটে গেল, T⁻⁻1 যখন উপরে উঠবে T⁻+1 হবে, তাহলে -2 থেকে +1 যদি যোগ করি -2 এর সাথে তাহলে -1 হবে, তাহলে ফাইনাল কি পড়ে রইল mL ইনভার্স T⁻⁻1, তাহলে mL ইনভার্স T ইনভার্স, এটা হচ্ছে তোমার অ্যান্সার। কোন অপশনটা ম্যাচ করছে, অপশন ডি ইজ কারেক্ট। সিম্পল, দেখো একটু আগে একটা অঙ্ক করলাম ইটার, তো এটা হচ্ছে তোমার সান্দ্রতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, তোমরা পরে পড়বে, এটা সেমিস্টার 2 এর পার্ট। ওজোস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তুমি এটা দেখতে পাবে। এটার মানটা মুখস্থ করে নিলে সবচেয়ে বেস্ট, কারণ পরীক্ষাতে তোমার অনেক টাইম বাঁচবে। mL ইনভার্স T ইনভার্স। ওকে, এটা ছিল আমার কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন নেব আমি, JEE মেন 2019। কি বলেছে কোশ্চেন, পড়ছি আমি। A quantity f is given by f equal to √hc⁵ divided by g, where c is speed of light, g universal gravitational constant, and h is the Planck's constant. Dimensions of f is that of, চারটে অপশন দিয়েছে, এরিয়া, এনার্জি, মোমেন্টাম, ভলিউম। তাহলে কোশ্চেনটা কি বলেছে অ্যাকচুয়ালি, কোশ্চেনটাই বলেছে যে এফ একটি রাশি যেটা হচ্ছে √hc⁵ ডিভাইড বাই জি, বলছে এফের মাত্রাটা নিচের চারটে অপশানে দেওয়া কোন রাশির সাথে সমতুল্য। এফের মাত্রা যদি আমি বের করি তাহলে সেই মাত্রাটা কি অপশান এ এরিয়ার হবে, মানে ক্ষেত্রফলের হবে,
অপশান বি এনার্জি মানে শক্তির হবে, অপশান সি মোমেন্টাম মানে ভরবেগের হবে, না অপশান ডি ভলিউম বা আয়তনের হবে, কিসের হবে? তাহলে আমাকে বের করতে হবে কি আগে এফ এর মাত্রা। চলো কি দিয়েছে কোশ্চেন, এফ সমান লিখছি, এফ সমান দিয়েছে আন্ডার রুট এইচ সি টু দি পাওয়ার 5 ডিভাইড বাই জি, এইচ সি টু দি পাওয়ার 5 ডিভাইড বাই জি। তার মানে এবার ডাইমেনশন অফ এফ মানে কি লিখবো, ডাইমেনশন অফ এফ চলো বের করা যাক। ডাইমেনশন অফ এফ তার মানে তুমি বলবে আন্ডার রুট এইচ এর মাত্রা, ডাইমেনশন অফ এইচ লিখবে, চলো একবার লিখেই নিই যে ডাইমেনশন অফ এইচ লিখবে তুমি ইন্টু ডাইমেনশন অফ সি টু দি পাওয়ার 5 লিখবে ডিভাইড বাই ডাইমেনশন অফ জি লিখবে। যদি মানগুলো পরপর পুট করি, এইচ মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আগের দিনই তোমাদেরকে শিখেছিলাম যে ই ইকুয়াল টু এইচ এফ লেখা হয়, এফ মানে ফ্রিকোয়েন্সি, ই মানে এনার্জি, তাহলে এখান থেকে এইচ সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত আসতো ই বাই এফ, ই এর মাত্রা মানে এনার্জির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এফ মানে হচ্ছে কম্পাঙ্ক টি টু দি পাওয়ার -1, তাহলে ফাইনালি কত বেরিয়েছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এটা আশা করছি তোমাদের মনে রাখা উচিত যে ডাইমেনশন অফ এইচ কত বেরিয়েছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। যদি মনে নাও থাকে কুইক বের করে নেবে। তাহলে উপরে লিখছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 একটা লিখে দিলাম ইন্টু সি, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ মানে বেগ, বেগের মাত্রা কত হয় এল টি টু দি পাওয়ার -1, তার উপর ঘাত কত 5, তাহলে আমি লিখতে পারি না যে এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -5, বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এটার ঘাত লাগাতে বলেছে 5, দেখো সি টু দি পাওয়ার 5 আছে, শুধু সি নেই, তাহলে এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -5 একেবারে লিখে দিলাম ডিভাইড বাই জি। জি হচ্ছে তোমার সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক একটু আগেই বের করলাম, কত বেরিয়েছিল আমাদের এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। মনে করো একটু কীভাবে বের করেছিলাম আমরা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে বের করেছিলাম এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, তাহলে জি এর মান হয়েছিল কত এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই m1 m2। আচ্ছা, তা সেখান থেকে তুমি দেখে নেবে এটাই আসবে। এবার যদি আমি ক্যালকুলেশনটা করি এখানে ভেতরে কত হচ্ছে এম উপরে উঠে গেল এম স্কোয়ার হয়ে গেল, ওকে এল স্কোয়ার এল টু দি পাওয়ার 5 মানে এল টু দি পাওয়ার 7, সেখান থেকে 3 বিয়োগ তাহলে হয়ে গেল এল টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -5, তাহলে উপরে হয়ে গেল টি টু দি পাওয়ার -6, নিচের টি টু দি পাওয়ার -2টা উপরে উঠবে, তাহলে হয়ে যাবে টি টু দি পাওয়ার -4, -2টা উপরে উঠলে +2 হয়ে যাবে, তাহলে -6 এর সাথে যদি +2 যোগ করি তাহলে হয়ে যাবে টি টু দি পাওয়ার -4। এটার আবার আন্ডার রুট নিতে হবে, তাহলে আন্ডার রুট নেওয়া মানে কি দুটো এম এর জন্য একটা এম বেরিয়ে আসবে, 4টে এল এর জন্য দুটো এল বেরিয়ে আসবে, আর 4টে তোমার টি এর জন্য দুটো মাইনাস বেরিয়ে আসবে, টি টু দি পাওয়ার -4 মানে এখান থেকে কটা বেরিয়ে আসবে দুটো বেরিয়ে আসবে, তাহলে আলটিমেট এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আন্ডার রুটের ব্যাপারটা আরবার বুঝে নাও, আন্ডার রুট করা মানে কি এখানে প্রত্যেকটা ঘাত রুট করতে হবে, প্রত্যেকটার বর্গমূল করতে হবে, তাহলে এটার বর্গমূল করলে কত আসবে এম এল টু দি পাওয়ার 4 এর বর্গমূল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -4 এর বর্গমূল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আশা করছি বুঝে গেছে পুরো ব্যাপারটা। তাহলে এটা কোন রাশির সাথে সমতুল্য একটু ভালো করে মনে করে দেখো, এটা হচ্ছে শক্তির মাত্রা এনার্জি। তাহলে এটা যদি এনার্জির মাত্রা হয় তাহলে কি আমি বলবো যে এফ এর মাত্রাটা শক্তি বা এনার্জির মাত্রার সাথে সমতুল্য? কোন অপশানটা ম্যাচ করছে আমাদের? তাহলে অপশানের দিকে যদি তাকাই অপশান বি ইজ কারেক্ট। দেখো সিম্পল অঙ্ক ছিল, খালি তোমাকে জানতে হবে যে প্ল্যাঙ্কের ধ্রুবক তার মাত্রা কী করে বের করতে হয় বা তার মাত্রাটা কী, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা কী, এগুলো যদি তুমি জানো তাহলে এই অঙ্কটা তোমার জন্য কোনো ব্যাপারই না। ভালো করে দেখবে, নোট করবে। ওকে, মুছে দিচ্ছি।
আজকের লেকচারের লাস্ট কোশ্চেন নেব। কি কোশ্চেন? JEE মেন, আবার 2019-এরই কোশ্চেন। চলো, JEE মেন, আগেরটাও ছিল 2019-এরই। JEE মেন 2019-এর কোশ্চেন নেব। আগের অঙ্কটা তোমার ছিল শিফট 1-এর, এই অঙ্কটা যেটা নেব এটাও শিফট 1-এরই কোশ্চেন। ঠিক, আগেরটা ছিল 9 জানুয়ারির, এবারেরটা হচ্ছে 11 জানুয়ারি। কোশ্চেন পড়ছি আমি। কি দিয়েছে? দ্য ফোর্স অফ ইন্টারাকশন বিটুইন টু অ্যাটমস ইজ গিভেন বাই F = আলফা বিটা exp minus x square by alpha kt, where x is the distance, k is the Boltzmann constant, and T is temperature, and alpha beta are two constants. The dimensions of beta is, তাহলে সমীকরণ যেটা দিয়েছে আগে লিখে নিই। কি দিয়েছে? F = আলফা বিটা exp minus x square by alpha kt, এবার exp মানে কি? একটু আগে করেছি দুটো কোশ্চেন, যে exp মানে হচ্ছে তোমার টু দি পাওয়ার। তাহলে আমি বলতে পারি না যে টু দি পাওয়ার এটা আছে, এই যে পুরোটার মানে আমি কি বলতে পারি? একটা লাইন যদি লিখি তোমার জন্য, আলফা বিটা টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আলফা কেটি। দেখো এফ সমান আমি এটা লিখতে পারি না, পরে নাই। তাহলে exp মানে হচ্ছে টু দি পাওয়ার। এবার টু দি পাওয়ার যেটা বলছি আমি, এই পুরো রাশিটা কি হয় অ্যাকচুয়ালি? মাত্রাহীন। এ অলওয়েজ মাত্রাহীন হয়। ইউলার নাম্বার, তার উপর যদি কোনো ঘাত থাকে তাহলে পুরো রাশিটা, ইউলার নাম্বারটা কি অ্যাকচুয়ালি মাত্রাহীন। 2.7 তার অ্যাপ্রক্সিমেট মান হয়। ওকে, এবার এটা যদি মাত্রাহীন হয় তাহলে এর ঘাতটাও মাত্রাহীন। তাহলে এটা যদি মাত্রাহীন হয় তাহলে এর ঘাতটাও মাত্রাহীন। তাহলে আমি বলতে পারি না যে ডাইমেনশন অফ এক্স স্কোয়ার বাই আলফা কেটি, এটার মান 1 হবে। তুমি আবার বলো স্যার মাইনাসটা কোথায় গেল? এটা মানে মাইনাসটা মানে কি? এখানে -1 গুণ আছে। -1 একটা সংখ্যা, সংখ্যার মাত্রা কত হয়? 1। তাহলে সংখ্যা একটা মাত্রাহীন রাশি, তাহলে সংখ্যাটা এখানে -1টা আবার লিখবো না, শুধু যেটুকু পড়ে রয়েছে এই চলরাশিগুলো সেগুলো লিখবো। আচ্ছা, তাহলে এখান থেকে কি বলতে পারি? তুমি বলবে স্যার ডাইমেনশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই ডাইমেনশন অফ আলফা ইন্টু ডাইমেনশন অফ কে ইন্টু ডাইমেনশন অফ টি। দেখো এটা হবে কি হবে না? সমান 1। তাহলে একটু যদি ভালো করে দেখি যে এক্স হচ্ছে তো তোমার ডিস্টেন্স, তাহলে তার ডাইমেনশন কত হয়ে যাবে? এল স্কোয়ার। এক্স যদি একটা দূরত্ব হয়, দূরত্ব মানে দৈর্ঘ্যের স্কোয়ার করলে কত হবে? এল স্কোয়ার। নিচে ডাইমেনশন অফ আলফাটা আমার বের করতে হবে এখান থেকে, কারণ আলফা তো আমি জানি না। ডাইমেনশন অফ কে মানে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। যদি আগের দিন তুমি লেকচারটা দেখে থাকো তাহলে সেখানে আমি বোলজম্যান কনস্ট্যান্টের যে মাত্রা সেটা আমি দেখবে তার একক থেকে বের করেছিলাম, জুল পার কেলভিন। জুল হচ্ছে তোমার শক্তির একক, ডিভাইড বাই কেলভিন মানে উষ্ণতার একক। তাহলে একটু যদি মনে করো তাহলে কত লিখবো এটাকে আমি? ml স্কোয়ার T⁻² হয়ে গেল তোমার জুলের একক, মানে জুলটা যে ভৌত রাশি তার মাত্রা, ডিভাইড বাই কেলভিন ছিল, তার মানে উষ্ণতাটা যখন উপরে উঠে যাবে তাহলে হয়ে যাবে θ⁻1। হবে কি হবে না? ইন্টু ডাইমেনশন অফ টি মানে তো টেম্পারেচার বলা আছে কোশ্চেনে, তাহলে এখানে শুধু লিখবো থিটা। তাহলে ডাইমেনশন অফ আলফা কত হয়ে গেল? চলো ক্যালকুলেশন করা যাক। থিটা ইনভার্স এরা কেটে গেল, কে পড়ে রইল? এল স্কোয়ারও কেটে গেল। তাহলে উপরে হয়ে যাচ্ছে দেখো m ইনভার্স T⁻², -2 উপরে উঠলে শুধু টি স্কোয়ার পড়ে থাকবে। আর ডাইমেনশন অফ আলফাটাকে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে ডাইমেনশন অফ আলফার মানটা বেরিয়ে গেল কত? m ইনভার্স T²। দেখো ফার্স্ট পার্টটা বোঝা গেল কিনা, যে আমাকে আগে ডাইমেনশন অফ আলফাটা বের করতে হলো। কেন? বিটার যদি মাত্রা বের করতে হয় তাহলে বিটার সাথে আলফা গুণ আকারে আছে। এবার যদি আমি পুরো এক্সপ্রেশনটাতে ডাইমেনশন নিই উভয় পক্ষে, তাহলে কি বলতে পারি বলো? এখানটা করছি দেখবে,
ডাইমেনশন অফ এফ মানে কি পড়ে থাকবে, ডাইমেনশন অফ আলফা ইন্টু ডাইমেনশন অফ বিটা। ওইটার আর লিখবো না, কারণ এটা তো মাত্রাহীন রাশি। তাহলে মাত্রাহীন রাশির ডাইমেনশন 1 হয়, তাহলে ইন্টু 1 লেখা না লেখা একই ব্যাপার, ঠিক না? মাত্রাহীন ভৌত রাশির মাত্রা তো 1, তাহলে মাত্রা তুমি লিখবে ডাইমেনশন অফ আলফা, ওকে লিখেছি, ডাইমেনশন অফ বিটা হ্যাঁ লিখেছি, আর ডাইমেনশন অফ ইএক্সপি এই পুরোটা লেখার একটা দরকার আছে, এই পুরোটা তো মাত্রাহীন, তাহলে মাত্রাহীনের জন্য মাত্রা 1 হয়, 1 লিখি আর না লিখি কোনো যায় আসে না, হেঁটে দিলাম। আচ্ছা, তাহলে ডাইমেনশন অফ বিটা কত, ওইটা তো আমাদের কোশ্চেন। ডাইমেনশন অফ বিটা কত, ডাইমেনশন অফ ফোর্স ডিভাইড বাই ডাইমেনশন অফ আলফা। চলো ফোর্সের কত হয়, এম এল টি টু দি পাওয়ার -2, আলফার এখনই বের করলাম, এম ইনভার্স টি টু দি পাওয়ার 2, তাহলে ফাইনালি কত হয়ে গেল, এটা উপরে উঠলে এম স্কোয়ার হয়ে গেল, টি টু দি পাওয়ার -2 উপরে আছে, নিচেরটা যদি ওঠে তাহলে টি টু দি পাওয়ার -4 হবে, আর এল তো আগে থেকে আছে, তাহলে এম স্কোয়ার এল টি টু দি পাওয়ার -4, এটা হচ্ছে তোমার বিটার মাত্রা। ভালো করে দেখো ক্যালকুলেশন। তাহলে আমি যদি বলি কোন অপশানটা ম্যাচ করছে আমাদের, এম স্কোয়ার এল টি টু দি পাওয়ার -4, অপশান বি ম্যাচ করছে, দেখো অপশান বি ইজ কারেক্ট। ওকে, তাহলে এই ছিল আমাদের সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, যেটা আমরা পড়েছিলাম ফার্স্ট লেকচারে। সেইখান থেকে যথেষ্ট অঙ্ক করা হয়েছে। এতগুলো অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করে যাও, আমার মনে হয় না যে তোমার কোনো অঙ্ক আটকাবে। ম্যাক্সিমাম যত টাইপের হতে পারে এই টাইপের অঙ্ক আমি তোমাকে করিয়ে দিয়েছি। তাহলে আজকে এতটাই থাক, ভালো করে পড়াশোনা করবে। আমি নেক্সট লেকচার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে, থ্যাংক ইউ।